আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্ক্রিন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে প্রথমেই দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে একটা ফাইল তৈরি করা। তো আমরা ডেস্কটপের পরে রাইট বাটন ক্লিক করব। তো সেখান থেকে নিউ অপশন আছে, নিউ থেকে আমরা একটু নিচের দিকে যাব। এখানে কিন্তু মাইক্রোসফটের অনেকগুলো প্রোগ্রাম। তো আমার এখান থেকে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো এই অফিস ওয়ার্ড ডকুমেন্টে পরে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডেস্কটপের উপরে আমরা দেখতে পাচ্ছি নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 2 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে। তো আমার এই ডকুমেন্টসে আমি এবার যে সিলেক্ট অবস্থায় আছে, এখানে আমি ডেস্কটপ থেকে এবার আমি আমার ফাইলের নাম লিখে ফেলবো। তো আমি আমার ফাইলের নাম লিখলাম, লিখে এবার বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করলেই আমার ফাইলটা তৈরি হয়ে গেল। তো এখন আমি এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে জাস্ট আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো গত ক্লাসে আমি সবাইকে একটা হোমওয়ার্ক দিছিলাম যে টাইপের জন্য একটা সেন্টেন্স বেশি বেশি করে টাইপ করা। তো আমরা কি কেউ বাসায় হোমওয়ার্কটা করছিলাম? কারো মনে আছে সেন্টেন্সটা? কারো মনে নাই? সবাই একটু উত্তর দিবেন প্লিজ, সবাই একটু উত্তর দিবেন, হোক না হোক একটু উত্তর দিবেন। শফিক নূর, রানা সর্দার, যারা আছেন, সাব্বির হোসেন, শফিকুল ভাই, যারা আছেন একটু উত্তর দিবেন। হোক বা না হোক, স্যারের সাথে কন্ট্রিবিউট না করলে তো স্যার শিখাতে পারবে না, আগাইতে পারবে না সামনে। হ্যালো? জি, কুইক ব্রাউন ফক্স জাম্পস এটার কথা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলছি। ও, এটাই আমাদের গত ক্লাস এটা বিষয় ছিল। জি জি ওটাই। আচ্ছা, এটা কি প্র্যাকটিস করছিলেন বাসায়? জি আচ্ছা, ধন্যবাদ। তো আমরা গত ক্লাসে দেখছিলাম এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটা টাইপ করলে আমাদের কিবোর্ডের বিশেষ করে যে কি গুলা আমরা প্রত্যেক কিতে একবার হলেও প্রেস করবে, যার কারণে আমাদের এই সেন্টেন্সটা বেশি বেশি লিখলে আমাদের অন্তত কিবোর্ডটা মুখস্থ হয়ে যাবে। তো আমরা আজকে দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই যে চিহ্নটা, প্রথমে এখানে আমি দেখি বাম পাশে আগে এইটার সাথে কি পরিচিত হই। একদম উপরের কর্নারে আমি যেখানে মাউসটা রাখছি বর্তমানে, এখানে লেখা আছে অফিস বাটন। সেই অফিস বাটন এবং তারপর থেকেই আমি দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এরকম পরপর বেশ কয়েকটি অপশন আছে। তো আমাদের এখানে অফিসিয়াল যে কাজগুলা, আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট এই তিনটা অংশের কাজ আয়ত্ত করতে পারলেই আমরা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা করতে পারবো। এখানে আবার প্রত্যেকটা ভাগে, যেমন হোমে আমার আলাদা আলাদা পার্ট করা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড, এখানের ভিতরে কিছু কাজ ভাগ করা, ফন্ট, এখানেও কিছু কাজ আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা কাজ কিন্তু আলাদা ভাগ করা। তো আমরা এরকম প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে আমরা শিখবো। তো এর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা স্কেল আছে, এটাকে এখান থেকে হাইড আনহাইড করা যায়, এটা রুলার। আর এর ডান পাশে দেখতে পাচ্ছি আমরা একটা স্ক্রল বার আছে, তো এটা দিয়ে আমরা উপরে নিচে করতে পারবো। এছাড়া আমরা যখন পেজটা বড় করব,
পেজটা বড় করার উপায় হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের চাকাটা সামনে পিছনে করলেই আমার স্ক্রিনটা কিন্তু বড় ছোট হবে। আমি স্ক্রিনে ঠিক যেভাবে করতেছি, এখানে আমার কন্ট্রোল প্রেস করা আছে কিবোর্ডে, এবং ডান হাতে আমার মাউসের চাকাটা কিন্তু আমি সামনে পিছনে করতেছি, যার দরুন এখানে কিন্তু স্ক্রিনটা আমার ছোট বড় হচ্ছে। এছাড়া ডান পাশে নিচের দিকে আমার মাউসটা যেখানে আছে বর্তমানে, তো এখানে একটা মাইনাস একটা প্লাস আছে, আমরা এখান থেকেও স্ক্রিন বড় ছোট করতে পারি। তো যখন স্ক্রিন অনেক বড় হয়ে যাবে তখন আমরা নিচের দিকে আমরা একটা নতুন স্ক্রল বার দেখতে পারবো। এটা কিন্তু যখন স্ক্রিন ছোট থাকবে তখন কিন্তু এই স্ক্রল বারটা থাকবে না, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন স্ক্রিনের ডান দিকে বাম দিকে আমাদের যাওয়ার প্রয়োজন হতে পারে, সেজন্য আমাদের এই স্ক্রল বারটা ব্যবহৃত হবে। আর যখন স্ক্রিন ছোট থাকবে তখন এই স্ক্রল বার আর আসবে না, এবং শুধু ডান পাশেটাই আমরা শুধু উপরে নিচে করতে পারবো। এছাড়া আমাদের মাউসের চাকাটা ব্যবহার করে আমরা কিন্তু এই পেজের উপর নিচ করতে পারবো, এবং এই যে সাদা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই সাদা অংশটুকুই হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, এর ভিতরেই আমরা কাজ করতে পারবো। তো আমরা প্রথমে একটা লাইন লিখি। তো আমি জাস্ট কিছু একটা লিখলাম। তো আমি যদি এই লাইনটাকে আমি যদি সিলেক্ট করতে চাই, জাস্ট কার্সারটা আমার হয় সেন্টেন্সের প্রথমে রাখতে হবে বা শেষে, যে কোনো এক জায়গায় মাউসটা চেপে ধরে আমি হয় বাম দিকে যাব, বা প্রথমে যদি থাকে মাউসটা চেপে ধরে ডান দিকে যাব। তো এই সিলেক্ট, এটাকে বলা হয় সিলেক্ট। ম্যাক্সিমাম কাজ করতে গেলে আমাদের কিন্তু আমাদের ওই সেন্টেন্সটা সিলেক্ট করা লাগবে। আমরা যাই লিখি না কেন, যদি আমরা ওই সেন্টেন্সটার কোনো কাজ করতে যাই, যে ফন্ট বড় ছোট বা বিভিন্ন কাজগুলা, তাহলে আমার ম্যাক্সিমাম টাইমে ওই লেখাটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমেই দেখি হোমে এখানে যে ক্লিপবোর্ডের কাজগুলো আছে, আচ্ছা, তো প্রথমে এখানে আছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার। তো আমরা যখন একই লেখা বারবার লিখতে চাচ্ছি, যে আমার এই সেন্টেন্সটা আমার আবার পরবর্তীতে আবার লেখা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কপি পেস্ট ব্যবহার করব। তো কপি পেস্ট করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমার যে ওয়ার্ড বা যে সেন্টেন্সটা আমি কপি করব সেটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে যেখানে আমি এই লাইনটা নিতে চাচ্ছি সেখানে জাস্ট একটা ক্লিক করব, করার পরে পেস্টে ক্লিক করব। তাহলে আমার দেখা যাচ্ছে এই যে লাইনটা কিন্তু কপি পেস্ট হয়ে গেল। আমি আবার একটু দেখাই। আমি চাচ্ছি যে এই লাইনটা বা এই সেন্টেন্সটা আমি কপি করতে চাচ্ছি। তো সিলেক্ট করলাম, এরপর কপিতে ক্লিক করলাম, তারপর কার্সার কোথাও রাখলাম। এই যে ক্লিক করা, এই ক্লিক করে যে কার্সারটা লাফাচ্ছে, যেখানে আমি রাখবো সেখানেই কিন্তু পেস্ট হবে। তো আমি এখানে রাখি, এবার পেস্টের উপরে ক্লিক করলাম। এই হলো কপি পেস্ট, মানে একই জিনিস উভয় জায়গায় যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা কপি পেস্ট ব্যবহার করব। আরেকটা জিনিস আছে কাট পেস্ট। তো কাট পেস্টটা কি? কাট পেস্টটা বলতে আমরা বুঝি যে, যেমন এই যে আমার এখানে যে কাট পেস্ট আছে আমরা দেখতে পাচ্ছি, এই কাট পেস্ট হলো এক জায়গা থেকে যদি কোনো লাইন সরিয়ে অন্য জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে আমরা কাট পেস্ট ব্যবহার করব। মূলত কপি পেস্ট হচ্ছে উভয় জায়গায় থাকবে, আর কাট পেস্ট এক জায়গা থেকে উঠায় আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে কাট পেস্ট।
তো আমরা দেখি এখন কার্ড পেস্ট কি করে করা যায়। তো আমরা চাচ্ছি যে এই যে প্রথম লাইনে এতটুকু আমি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিব। তো আমি ফার্স্ট ওই সেন্টেন্সটুকু সিলেক্ট করলাম, এরপরে কার্টে ক্লিক করলাম। কার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যেটুকু সিলেক্ট করে কার্টে প্রেস করছিলাম সেটুকু কার্ট হয়ে গেছে। এবার যেখানে নিব সেখানে কার্সার রাখলাম। এবার পেস্টে ক্লিক। তো কপি পেস্ট কার্ট পেস্ট দুইটা প্রায় সেম জিনিস। তো এটা আমরা এখানে অপশন থেকে করলাম, এটা আমরা চাইলে মাউস থেকেও করতে পারি, কিবোর্ড থেকেও করতে পারি। তো কিবোর্ড থেকে কিভাবে করতে পারি সেটা আমি ক্লাস শেষে শর্টকাট গুলো আমি দিয়ে দিব সবাইকে হোমওয়ার্ক। তো আপাতত আমরা দেখি মাউস দিয়ে কি করে কার্ড কপি পেস্ট করা যায়। প্রথমে যে সেন্টেন্সটা আমরা কপি করব সেটা সিলেক্ট একইভাবেই। এবার ওই সিলেক্টের উপরে রাইট বাটন ক্লিক মাউসের, এখান থেকে কপিতে ক্লিক। এবার যেখানে নিব সেখানে কার্সার রাখবো এবং রাইট বাটন ক্লিক করে পেস্ট। একইভাবে আমরা যখন কাট পেস্ট করব, যে আমরা যেটুকু কাট করব সেটুকু সিলেক্ট কাট, সরি রাইট ক্লিক কাট। এবার যেখানে রাখবো সেখানে কার্সার, যেখানে নিব সেখানে কার্সার রাখলাম। এবার রাইট বাটন ক্লিক পেস্ট। এটা হলো কাট কপি পেস্ট। কারো কোনো বুঝতে সমস্যা আছে কাট কপি পেস্টে? না স্যার। জি না, কোনো সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো এই যে ক্লিপবোর্ডের কাজ কিন্তু কাট কপি পেস্ট। এর নিচে আছে কিন্তু ফরম্যাট পেইন্টার। তো আমরা এই ফরম্যাট পেইন্টারের কাজটা, এই ফন্ট বক্সের কাজটা শেষ করার পরে আমরা এই কাজটা দেখব। তো আমরা এখন চলে যাচ্ছি ফন্টের কাজে। ফন্ট কি জিনিস? এই যে আমরা লিখতেছি, কেউ পেঁচানো হাতের অক্ষর, কেউ একটু বিভিন্ন স্টাইলে লেখা, বা কেউ একটু আহ, এই ধরনের যে লেখার যে স্টাইলটা, ওয়ার্ডের যে বা আমার লেটার যে চেঞ্জটা, এটাই ফন্টের বিভিন্ন স্টাইল আমরা এই যে দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। তো অজস্র ফন্ট, একটা পিসিতে অনেক ফন্ট থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমি শুধু সিলেক্ট করে মাউসটা নড়াচড়া করলেই দেখতে পাচ্ছি যে আমার ফন্টটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা আসলে কোন ফন্টটা ব্যবহার করব? এখানে ফার্স্ট আমরা সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় ইংলিশের ক্ষেত্রে, সেটা হলো টাইমস নিউ রোমান। এছাড়া আছে এরিয়াল, এরপরে আছে ক্যালিবেরি। ও আমরা অফিসিয়াল ফন্ট বলতে এই কয়টা ফন্টই বেশি ব্যবহার করব। এছাড়া যে ফন্ট গুলো আছে এগুলা পার্সোনাল প্রয়োজনে হয়তো ব্যবহার করা যাবে, কিন্তু অফিসিয়াল প্রয়োজনে দেখা গেল এইসব ফন্ট সাপোর্ট নাও করতে পারে বা এইসব অফিসিয়াল ভাবে গ্রান্টেড নাও হতে পারে। এছাড়া আরো অনেক সমস্যা আছে, যেমন আমি এইখান থেকে একটা আনকমন একটা ফন্ট আমি নিলাম, নিয়ে কাউকে এই ফন্টের লেখাটা মেইল করলাম বা পেন ড্রাইভে দিয়ে দিলাম। তো এই ফন্টটা যদি তার পিসিতে না থাকে তখন কিন্তু সে এই লেখাটা পড়তে পারবে না। সেহেতু এমন কিছু ফন্ট ব্যবহার করতে হবে আমাদের যেগুলা সকলের পিসিতে কমন, বা সব জায়গায় আমরা দিলে এটা সবাই দেখতে পারবে। তো এই কারণেই আমরা কমন কয়েকটা ফন্ট ব্যবহার করব। তার মধ্যে প্রথমে আছে টাইমস নিউ রোমান। আমরা যদি সবার সামনে খাতা কলম বা কিছু থাকে আমরা অবশ্যই লিখে নিব। প্রথমে আছে টাইমস নিউ রোমান, টাইমস নিউ টাইমস নিউ রোমান। এরপরে আমরা আরেকটা ফন্ট দেখছি যে এরিয়াল। তারপর আছে ক্যালিবেরি।
তো এই কয়টা ফন্ট ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ফন্টের পরেই আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা হলো আমরা যে ডকুমেন্টসটা টাইপ করব বা লিখবো, এটা প্রিন্ট দেওয়ার পরে আসলে কতটা বড় বা ছোট হবে, এটাই হচ্ছে ফন্ট সাইজ। তো অফিসিয়াল প্রয়োজনে আমরা ম্যাক্সিমাম আমরা যে বই বা যে ডকুমেন্টস গুলো আমরা অফিসিয়াল ভাবে দেখি, সেটা ম্যাক্সিমাম হচ্ছে 14 সাইজের ফন্ট। অফিসিয়াল কাজে বেশি ব্যবহৃত হয় 14 সাইজ। এছাড়া 12 হতে পারে বা 16 হতে পারে, এটা হচ্ছে কাজের পরিধি বুঝে। অনেক সময় দেখা গেছে যে একটা পেজে আমার অনেক ডকুমেন্ট, সেক্ষেত্রে আমার ফন্ট কিন্তু একটু ছোট করে ধরাতে হয়, সেক্ষেত্রে আমরা ফন্ট 12 ইউজ করতে পারি। আবার অনেক সময় আছে যে আমার প্রতিষ্ঠানের নাম, সেটা আমার অনেক সময় একটু বড় করে লেখা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা ফন্টটা প্রয়োজন অনুসারে একটু বড় ছোট করে দিতে পারি। তো এরপরেই আছে ফন্টের ডান পাশে একটা বড় এ দেখতে পাচ্ছি, একটা ছোট এ দেখতে পাচ্ছি। বড় এটা আসলে আমরা এই যে ফন্ট সাইজ, আমরা যে অ্যারোতে ক্লিক করছি, এখানে ক্লিক না করে এই এতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট একটু একটু করে বাড়তেছে। আবার এই যে ছোট একটা এ আছে, তো এটা আমরা ফন্ট একটু একটু করে তুলতেছি। তো আমরা যেটা সহজ আমাদের কাছে লাগে আমরা সেটাই ব্যবহার করি। আচ্ছা, তো ফন্ট বড় ছোটর পরেই আরেকটা আমরা অপশন দেখতে পাচ্ছি, এটার নাম ক্লিয়ার ফরম্যাটিং। আমরা বিভিন্ন ভাবে দেখা গেল ফন্ট অনেক বড় ছোট বা বিভিন্ন আকৃতি করে ফেললাম, তো এইটাকে আবার আগের অবস্থায় ফিরায় নিতে জাস্ট সিলেক্ট করব, ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করব। ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে ফন্ট সাইজ কিন্তু অটোমেটিক্যালি 11 হয়ে যাবে এবং ফন্ট হয়ে যাবে ক্যালিবেরি বডি। তো এটার বেশি একটা প্রয়োজনীয়তা নাই, জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং আমরা মনে রাখবো যে যে লেখাটা আমরা লিখছি এটা প্রথম অবস্থায় যে স্টাইলটা ছিল সেই স্টাইলে ফিরিয়ে নেওয়ার জন্য জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং এর কাজটা আমরা করব। তো ফন্টের নিচে আছে বোল্ড, এই যে একটা অক্ষর আছে আমরা দেখতে পাচ্ছি বি। তো বিটা হচ্ছে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যদি আমরা একটু লেখাটা একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা বোল্ডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি বোল্ডে ক্লিক করার সাথে সাথেই আমার লাইনটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আবার যদি আমি এই বোল্ডটা বাদ দিতে চাই, অনুরূপ ভাবে আবারও আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, করার পরে বিতে আরেকটা ক্লিক, সেই ক্ষেত্রে কিন্তু বোল্ডটা বাতিল হয়ে গেল। বোল্ডের পরে আছে একটা আই একটু বাঁকানো ভাবে, এটা হচ্ছে ইটালিক, মানে কোনো লেখা যদি একটু ব্যাখ্যা করতে হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। অনুরূপ ভাবে যেটা বাদ দিতে গেলে আমার আবারও সিলেক্ট করে আই এর উপরে আরেকটা ক্লিক করব। আমরা এখানে দেখলেই সহজে বুঝতে পারবো যে এখানে কোনটা সিলেক্ট আছে। আইটা কিন্তু একটু কমলা কালার হয়ে আছে দেখতে পাচ্ছি। তো এটার পরে আমি আবার ক্লিক করলাম, এবার আমাদের সেন্টেন্সটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেল। তো এরপরে আছে ইউ এর নিচে একটা দাগ আছে, তো এটা হচ্ছে আন্ডারলাইন। যদি এমন হয় যে কোনো লেখার নিচে দিয়ে একটা দাগ দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি ইউ এর পরে ক্লিক করলে ওই লাইন বা ওই ওয়ার্ডের নিচে কিন্তু একটা আন্ডারলাইন তৈরি হয়ে যাবে।
তো আমরা যদি চাই যে এর নিচে দুইটা দাগ বা বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন দিতে, সেক্ষেত্রে কিন্তু ইউ এর পাশে একটা ছোট্ট অ্যারো দেখতে পাচ্ছি। এই অ্যারোতে জাস্ট ক্লিক করব। এবার এখান থেকে কিন্তু বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আছে, তো আমি সেটা যে কোনো একটায় ক্লিক করব। এটা যদি আবার বাদ দিতে চাই, জাস্ট ইউ এর পরে একটা ক্লিক করতে হবে। এরপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা তিনটা জিনিসের কাজ শিখলাম। তাহলে বোল্ড মানে কি? মানে আমরা যদি কোনো অক্ষর বা সেন্টেন্স যদি একটু মোটা করতে চাই, লাইনটা একটু হাইলাইট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বোল্ড ব্যবহার করব। আইটা কি? ইটালিক, মানে যদি সেন্টেন্সটা একটু ব্যাখ্যা করে লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু আই তে ক্লিক করব। আর ইউটা কি? আন্ডারলাইন, মানে কোনো সেন্টেন্সের নিচে যদি দাগ দিতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন। তো এরপরে আছে এবিসি লেখা অবস্থায়, এটা আবার মাঝখান দিয়ে কেটে দেওয়া আছে, তো এটা বেশি একটা আমাদের প্রয়োজন নাই। জাস্ট সিলেক্ট অবস্থায় এটা ক্লিক করলে এই যে দেখাচ্ছে যে আমাদের সেন্টেন্সটা কেটে দেওয়া হয়েছে, তো এটার বেশি একটা প্রয়োজনীয়তা নাই। এরপরে যেটা আছে একটা আমরা দেখতে পাচ্ছি একটা এক্স, তার নিচে টু, আবার তার ডান পাশে একটা এক্স, তার উপরে টু। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর তারপর একটা আছে সুপারস্ক্রিপ্ট। এটার মানে হচ্ছে যখন আমরা কোনো সংখ্যার কোনো লেটার পাওয়ার হিসাব করে, যেমন আমি যদি লিখতে চাই এক্স স্কোয়ার বা 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আমার এইগুলা প্রয়োজনীয়তা হবে। যেমন আমি যদি লিখি এইচ টু, তো সেক্ষেত্রে আমার ফার্স্ট এইচ লিখতে হবে, এর উপরে আমার ওই এক্স স্কোয়ার বা নিচে যেটার পাওয়ার দেওয়া, এটার পরে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখতে পাচ্ছি কার্সারটা কিন্তু একটু নিচে নেমে গেছে। এবার আমার টু প্রেস করলে কিন্তু এইচ টু, টুটা কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে আসছে। তো এখন যদি আবার আমি লিখতে থাকি, তখন কিন্তু লেখাগুলো সব ওখান থেকেই লেখা হচ্ছে। তো এটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিতে হলে আমার আবার এক্স করে আবার একটা ক্লিক করতে হবে। এবার দেখেন নরমালি সব আমি এবার লিখতে পারতেছি। এরপরে আছে সুপারস্ক্রিপ্ট, মানে আমি যদি লিখতে চাই যে 90 ডিগ্রি বা এক্স স্কোয়ার, এই ধরনের লেখা যদি লিখতে চাই, আমি লিখলাম প্রথমে 90 লিখলাম, এর উপরে ডিগ্রি চিহ্ন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার সাবস্ক্রিপ্ট এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার কার্সার কিন্তু এখন উপরে উঠে গেছে। এবার আমি এখানে একটা জিরো বসিয়ে দিলেই কিন্তু আমার ডিগ্রি চিহ্নটা অটোমেটিক্যালি চলে আসবে। বা যদি আমি লিখতে চাই যে এক্স স্কোয়ার, তো সেক্ষেত্রেও আমার এটা ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট। এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? জি না। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি? আমরা যখন স্বাভাবিকভাবে কোনো লেখা লিখি, তখন এটা লাইন বা সেন্টেন্সের প্রথম হাতের অক্ষরটা বড় হাতের লিখি, বা ভিতরে যদি কোনো নাম থাকে নামের প্রথম অক্ষরটা বড় হাতে লিখি। এখন দেখা গেছে কোনো প্যাসেজ লেখার পরে আমার মনে হচ্ছে যে এটাকে সব বড় হাতের বা সবগুলাকে ছোট হাতের করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমার চেঞ্জ কেজের সহায়তা নিতে হবে। যেমন আমরা এই যে তিনটা লাইন লিখছি, এই তিনটা লাইনে আমরা চাচ্ছি এখন সবগুলাকে ক্যাপিটালে করতে। তো সেক্ষেত্রে আমরা কেজে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আপার কেস। আমরা জাস্ট এখানে ঠিক যেভাবে দেখতে পাচ্ছি যে আপার কেস লেখাটা কিন্তু সবই ক্যাপিটালে আছে, সেই আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিনেও কিন্তু লেখাগুলো সব বড় হাতের হয়ে গেছে। এরপর আমি যদি চাই যে সবগুলা ছোট হাতের করতে, সেক্ষেত্রে লোয়ার কেস। আবার যদি চাই যে সবগুলা লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, সেক্ষেত্রে সেন্টেন্স কেস। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি আমার বড় হাতের হয়, সেক্ষেত্রে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এবং
প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ছোট হাতের এবং বাকিগুলা যদি বড় হাতের যদি এমন দরকার হয় সেক্ষেত্রে একদম নিচের যে অংশটা ক্লিক করলাম। তো আমরা ম্যাক্সিমাম সেন্টেন্স কেস, লোয়ার কেস বা আপার কেস এই তিনটাই আমাদের বেশি প্রয়োজন হয়। তো আমরা স্বাভাবিকভাবে সেন্টেন্স কেসটাই দিয়েই লিখি। সেন্টেন্স কেসের পরে আছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারটা কি? বিশেষ করে আমরা কাগজে কলমে হাইলাইট পেন বা হাইলাইট মার্কার ইউজ করি, যে কোনো লেখাটাকে একটু উজ্জ্বল করা বা একটু হাইলাইট করা। সেক্ষেত্রে এখানে সিস্টেমটা হচ্ছে আমরা যে লাইনটায় হাইলাইট করব সেই লাইনটা সিলেক্ট করা। এবার হাইলাইট টেক্সট হাইলাইটের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, আমরা কোন কালার দিয়ে হাইলাইট করতে চাচ্ছি জাস্ট সেই কালারের উপরে একটা ক্লিক করব। তার মানে হচ্ছে ওই সেন্টেন্সটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার এটাকে যদি বাদ দিতে চাই, প্রথমে সিলেক্ট টেক্সট হাইলাইট কালারের ডান পাশের অ্যারোটা, অ্যারো থেকে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি নো কালার, এখানে একটা ক্লিক করলেই এটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসলো। টেক্সট হাইলাইট কালারের ডান পাশে আছে ফন্ট কালার। তো আমরা যে লেখাগুলো লিখতেছি এগুলো কিন্তু সব অটোমেটিক্যালি বাংলায় আসে, মানে এগুলা সবই ব্ল্যাক কালার আসে। তো আমরা এটা যদি অন্য কোনো কালারে করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে একটা এ আছে এবং তার নিচে লাল কালার দেখতে পাচ্ছি আমরা। তো এর ডান পাশে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা যে কালারে লেখা লিখতে চাই সেই কালারটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। তো এটা হচ্ছে ফন্ট কালার চেঞ্জ। জাস্ট সিলেক্ট করতে হবে, অ্যারোতে ক্লিক, যে কালার দিব সেই কালার। আর যদি চাই যে আবার আগের অবস্থায় তাহলে আমি অটোমেটিক্যালি ক্লিক করলেই আবার ব্ল্যাক হয়ে যাবে। তো ফন্ট বক্সের যে কাজগুলো আমরা দেখলাম, এইটুকু কাজে কি কারো কোনো সমস্যা আছে? জি না ভাই। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এবার ক্লিপবোর্ডের একটা কাজ বাদ দেখে আসছিলাম, তো আমরা সেই কাজটা এবার দেখব, ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজটা কি? আমরা কোন একটা সেন্টেন্সের লেখাটাকে একটু অন্য স্টাইল করি। এখানে এটার ফন্ট, এই লাইনটার ফন্ট একটু অন্য স্টাইল নিলাম, ফন্টের সাইজ একটু বাড়ালাম, এটার কালার রেড করলাম, এটার আন্ডারলাইন করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম। তো অনেক কিছুই অ্যাপ্লাই করা হয়েছে এই একটা সেন্টেন্সের উপর। তো আমি চাচ্ছি যে এই লাইনটা ঠিক যেমন স্টাইলে লেখা আছে আমার নিচের এই লাইনগুলা একই স্টাইলে লেখা হবে। সেক্ষেত্রে আমরা যদি এরকম করতে চাই তো আমরা বারবার এখানে ক্লিক করা লাগবে, সিলেক্ট করে যে এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, কি কালার ইউজ করা হয়েছে। তো আমি এখানে যতবার এখানে এই লাইনটা এরকম করার জন্য যতবার ক্লিক করছি, যে একবার বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি, অনুরূপভাবে এই লাইনগুলোকে অবিকল ওই টাইমস নিউ রোমান ওই সেন্টেন্সটার মতো করতে গেলে আমার অতবার ক্লিক করা লাগবে। তো সেই কাজটা আমার শর্টকাটে করার জন্য আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করি। তো ফরম্যাট পেইন্টার ব্যবহার করার জন্য প্রথমে আমরা যে লাইনটার মতো করতে চাই সেই লাইনের যে কোনো একটু অংশ সিলেক্ট করব, করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে আমরা আমাদের কার্সারটাকে দেখতে পাচ্ছি, কার্সারের পাশে কিন্তু একটা ব্রাশ চিহ্ন হয়ে গেছে। তো এই ব্রাশ চিহ্নটা থাকা অবস্থায় আমার বাকি লাইনগুলোকে জাস্ট একবার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার ওই সেন্টেন্সটার মতো নিচের লাইনগুলো হয়ে গেছে। আমি আবার একটু আগের অবস্থায় যাই। এবার আমি চাচ্ছি যে আমার এই নিচের যে ওয়ার্ডগুলা এখানে যে লেখার স্টাইল আছে এই স্টাইলটা আমি এই উপরের এই লাইনে অ্যাপ্লাই করব। তাহলে নিচের লাইনটা আমি সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম,
এবার যে লাইনটাকে আমি ওই সিলেক্ট করা অংশের মতো করতে চাচ্ছি সেই লাইনটা সিলেক্ট করব। আমার এই লাইনটা আমি করতে যাচ্ছি, সিলেক্ট করলাম। এবার এই লাইনের মতোই হয়ে গেল। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। জাস্ট আমাদের কাজটাকে সহজ করার জন্য কিন্তু ফরম্যাট পেইন্টার ইউজ করবো আমরা। আচ্ছা, তো আমরা এখন প্যারাগ্রাফের দিকে যাব। প্যারাগ্রাফে জাস্ট আমরা শুধু আজকে উপরের যে অংশটা বোল্ড নাম্বারিং এই অংশটাই আজকে থাকবো। তো আমরা দেখি প্রথমে আমরা যে অংশটায় কাজ করব সেটা ফার্স্ট সিলেক্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু ম্যাক্সিমাম কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্স গুলা কিন্তু বা যে ওয়ার্ডটা আমরা কাজ করব সিলেক্ট করার প্রয়োজন। তো ফার্স্ট সিলেক্ট করব, এরপরে উপরের দিকে আছে বুলেট, এখানে আমি জাস্ট অ্যারোতে ক্লিক করলাম। এখানে বিভিন্ন স্টাইলের বুলেট আছে, সাংকেতিক চিহ্ন আছে। যদি এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা করে ক্লিক করব। তো বুলেটের একটা বৈশিষ্ট্য আছে, আমরা যখন কোনো কয়েকটা সেন্টেন্স যখন বা লাইনের পরে বুলেট অ্যাপ্লাই করব, লাস্ট একটার পরে কিন্তু আমি যখন ইন্টার প্রেস করব অটোমেটিক্যালি কিন্তু আরেকটা বুলেট চলে আসবে। তো সেই ক্ষেত্রে যদি আমি এই বুলেটটা বাদ দিতে চাই, আমি আরেকটা যদি ইন্টার প্রেস করি ওই বুলেটটা কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। আবার যে লাইন গুলাতে আমি বুলেট অ্যাপ্লাই করছি সেই লাইন গুলা যদি আমি বুলেট ক্যান্সেল করতে চাই সেই লাইন কয়টা সিলেক্ট করতে হবে। খেয়াল রাখতে হবে বুলেট কিন্তু সিলেক্ট হয় না, শুধু লাইন গুলো সিলেক্ট করবে। এবার যেখান থেকে বুলেট নিয়ে আসছিলাম সেখানে আবার ক্লিক করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি নান, নানের পরে ক্লিক করলে কিন্তু আবার স্বাভাবিক অবস্থা হয়ে গেল। তো সিলেক্ট করবো, বুলেটে আসবো, এরপরে যে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করবো। আবার না লাগলে সেখান থেকে নান। বুলেটের ডান পাশে আছে নাম্বারিং, আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং এর পাশেও একই রকম বুলেটের মতো একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারোতে ক্লিক করলাম, এখানে আছে বিভিন্ন ধরনের যে আমার সিরিয়াল গুলা। তো আমরা যেটা দিয়ে দিতে চাই আমরা চাই যে রোমান সংখ্যা দিয়ে দিলে সেটা করে ক্লিক করব। এটা একটা সুবিধা আছে, আমি যত সময় আমি লেখা শেষে ইন্টার দিলে অটোমেটিক্যালি আরেকটা সংখ্যা কিন্তু চলে আসে, আমাকে কষ্ট করে কিন্তু আরেকটা সংখ্যা সিরিয়াল লেখা লাগে। আবার এটা পরে যদি আমি চেঞ্জ করতে চাই ওই বুলেটের মতো একইভাবে সিলেক্ট করে এখান থেকে নাম দিলে এটা বাদ হয়ে যাবে, বা আমি যদি অন্য কোনো সাংকেতিক চিহ্ন বা অক্ষর নিতে চাই বা সিরিয়াল নিতে চাই সেটাও কিন্তু আমি এটা করে ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। সহজ কথা হলো বাদ দিতে গেলে আমার নাম দরকার, আর যদি এটা আবার কোনোটা দিতে চাই তারপরে আমি ক্লিক করবো এখানে। আর এই ধারাবাহিকতাগুলো কিন্তু অটোমেটিক্যালি ইন্টার দিলেই একটার পর একটা চলে আসবে। আমি যদি মনে করি যে আমার এর পরে আরেকটা লাইন বানানো দরকার সেক্ষেত্রে কিন্তু ওই লাইনের শেষে কার্সর রেখে ইন্টার প্রেস করলে আরেকটা কিন্তু আমার সিরিয়াল অটো চলে আসবে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। এ পর্যন্ত যদি কারো কোনো কিছু সমস্যা থাকে বা বলার থাকে আমরা একটু বলতে পারি। আমার কোনো সমস্যা নাই এর মধ্যে। বাকিদেরও কি তা সেম? আচ্ছা, এবার আমি সবাইকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হলো আমি এটাকে হচ্ছে গ্রুপে আমি সবাইকে পাঠিয়ে দিব আগামীকাল। সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমি ক্লাস শুরুর প্রথমে বলছিলাম যে কিছু কিছু কাজ আছে যে আমরা মাউস ব্যবহার না করেও কিবোর্ড দিয়ে শর্টকাটে কাজগুলা করতে পারি। তো এই কাজগুলা আমি
গ্রুপে পোস্ট করে দিব। তো জাস্ট ওটা একটু সবাই মুখস্থ রাখতে হবে। পরবর্তী ক্লাসে ওইটার ডিটেলসটা জানাবো, এবং আজকে পর্যন্ত আজকে যেটুকু হলো এ পর্যন্ত সবাই বাসায় অন্তত প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে টাইপ করতে হবে। এই আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখতেছি, আমি যতই এটাকে ভিডিও দেখি বা আমি ক্লাস করাই, আমি ক্লাস শুনতেছি, আসলে কাজটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আমি যত সময় না এটাকে আমার ডেস্কটপে বা ল্যাপটপে আমি প্র্যাকটিস করব, তত সময় কিন্তু এই ধারণাটা আমার ক্লিয়ার হবে না। এমনও অনেকে আছে যে আমি মুখস্থ বলতে পারতেছি সব, কিন্তু টাইপ করতে গেলে আমার অক্ষর খুঁজে পাচ্ছি না। তো এই কাজের কিন্তু আবার কোনো মানে মূল্যায়ন হবে না, কারণ মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ম্যাক্সিমামই টাইপের স্পেস। এখানে এসে কিন্তু আপনাকে লিখতে হবেই। তো লিখতে গেলে অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। অন্তত প্রতিদিন যদি 8-10 লাইন ইংলিশ আমি টাইপ করতে পারি রেগুলার এবং হাত বসিয়ে, তাহলে কিন্তু আমার কিবোর্ডটা খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।